আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো ব্যাপকভাবে ঘুরপাক খায় যে আমি তো উদ্যোক্তা হয়েছি বা আমি তো ব্যবসা শুরু করেছি, কিন্তু আমি ব্যবসাটা চালাতে পারছি না। কি কি কারণে আপনি ব্যবসাটা চালাতে পারছেন না বা এগোতে পারছেন না, বা কি কি কারণে আপনার বিজনেসে লস হচ্ছে, কি কি কারণে আপনি ভালো করছেন না, এই কারণগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং একই সঙ্গে এই কারণগুলো যখন আলোচনা করব তখন আমরা এর সমাধানগুলো নিয়েও আমরা কথা বলবো। তো সেরকম 10টা টিপস আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই লাইভের মধ্য দিয়ে। আপনারা জানেন যে গত 4 বছর ধরে আমরা বাংলাদেশের 64 জেলা এবং বিশ্বের প্রায় 50টা দেশে উদ্যোক্তা তৈরি করা, উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ, 14টা স্কিলস, মানবিক সামাজিক কাজ মিলিয়ে আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে 16টা ব্যাচ শেষ করেছি। এক একটা ব্যাচে 90 দিন করে, টানা 90 দিন, কোনো বিরতি নেই এর মধ্যে। 90 দিন করে আমরা শেষ করেছি। এখন 17তম ব্যাচ চলছে এবং আমরা এরই মধ্যে প্রায় 5,44,000 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছি। আমাদের আজীবন সদস্য বর্তমানে প্রায় 3,15,000। আমাদের একেবারে 64 জেলায়, বিশ্বের 50টি দেশে এবং বাংলাদেশের 492টি উপজেলায় আমাদের এই ভলেন্টিয়াররা আছে, আমাদের সাংগঠনিক কার্যক্রম আছে, যারা এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সাথে কাজ করে করে। তো আমরা এরই মধ্যে প্রায় লাখো উদ্যোক্তা তৈরি করেছি যারা এখন অন্যদেরকে চাকরি দেয়। সো এই যারা উদ্যোক্তা হচ্ছেন তাদেরকে নিয়ে এই আলোচনাটা, যে নানান স্বপ্ন দেখে নানানভাবে হয়তো শুরু করে দিয়েছেন, কিন্তু মাঝপথে গিয়ে আর এগোতে পারছেন না, সেল হচ্ছে না, কোনোভাবে লাভের মুখ দেখছেন না, ম্যানেজমেন্ট চালাতে প্রবলেম হচ্ছে, মানে এবং বন্ধ করে দিতে হয়েছে বা বন্ধ করে দিতে হচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি হয়। এগুলো থেকে আপনি কিভাবে বেরোয় আসবেন, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম যে কারণটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে ভুল প্রোডাক্ট বা সার্ভিস নির্বাচন। এখন এটা হতেই পারে, মানে এই জন্য আমি সবসময় বলি যে আপনারা ছোট করে শুরু করবেন, 5,000 10,000 টাকা দিয়ে শুরু করবেন বা 20,000 টাকা দিয়ে শুরু করবেন, যাতে আপনি ভুল করলেও আপনি এর মধ্য দিয়ে যে দৌড়াদৌড়িগুলো করেছেন, কোথায় প্রোডাক্ট পাওয়া যায়, কোথা থেকে সোর্সিং করতে হয়, কিভাবে প্যাকেট করতে হয়, কার কাছে বিক্রি করতে হয়, মার্কেট টার্গেট কাস্টমার কারা, তারপরে হচ্ছে তাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি করা, কাস্টমার কেয়ারটা দেখা, সো প্রোডাক্ট প্রাইসিং ঠিক করা, অনেক কিছু কিন্তু আপনি এর মধ্যে শিখে ফেলেছেন, যেটা উদ্যোক্তা জীবনের প্রতিটা মুহূর্তে আপনার কিন্তু কাজে লাগবে। তো সো আমি যেটা বলবো যে এই এরকম হতে পারে, তাহলে আপনি যদি মনে করেন এই প্রোডাক্টটা সঠিক নয়, তাহলে আমি মনে করি যে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে আপনি নতুন কোনো প্রোডাক্ট নিয়ে শুরু করা উচিত হবে। তবে আপনি যদি প্রপারলি মার্কেট রিসার্চ করে আগে নামেন যে আমি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি এইটা বর্তমানে মার্কেটে চলবে কিনা, আমার টার্গেট কাস্টমার কারা, টার্গেট কাস্টমারদের 10 জন 20 জন 50 জনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করা, কিছু কোয়েশ্চেনারি তাকে দেয়া যে আমি যদি এটা এভাবে দিতে চাই, আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসতেছেন সেই প্রোডাক্টটা কেন কাস্টমার কিনবে, যদি একই রকম প্রোডাক্ট বাজারে থাকে আপনারটা কেন কিনবে, আপনার ইউনিকনেসটা কি। সো এই জিনিসগুলো অ্যানালাইসিস করে যদি নামা যায় তাহলে প্রোডাক্ট বা সার্ভিস নির্বাচনে ভুলের সম্ভাবনা অনেক কম থাকে। কিন্তু যদি ভুল হয়েও যায় কোনো কারণে, যেমন আপনি হয়তো এক ধরনের বিজনেস করবেন, আমার জীবনে ঘটেছে সেই জন্য আমি বলছি যে এক ধরনের বিজনেস করার প্ল্যান করে আমরা একটা কোম্পানি করেছি, কিন্তু 6 মাস যাওয়ার পর দেখা যায় কোম্পানি ঠিকই আছে, কিন্তু আমরা বিজনেসের প্রোডাক্ট সার্ভিস পলিসি চেঞ্জ করে ফেলেছি। সো আমি মনে করি যে এটা হতেই পারে। সো এই সিদ্ধান্তগুলো নিতে পারাটাও কিন্তু একটা এক্সপার্টিস এবং একটা বিচক্ষণতা, একটা ভালো লিডারশিপ হিসেবে গণ্য করা যায়। সো প্রথমে এই ইস্যুটা বললাম। 2 নাম্বার হচ্ছে মূলধন। আপনি যে মূলধন নিয়ে শুরু করেছিলেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ভালো সাড়া পাচ্ছেন, এখন আপনার আরো মূলধন দরকার, কিন্তু মূলধন পাচ্ছেন না। আপনি হয়তো একা শুরু করেছেন, এখন এই মূলধন নেওয়ার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি পার্টনার নিতে পারেন। এই মূলধন না পাওয়ার কারণে অনেক সময় কোম্পানি এগোনো খুব কঠিন হয়ে যায়। সো আপনি পার্টনার নিতে পারেন।
আর যদি আপনি পার্টনার নিয়েও শুরু করেন, যে যেটুকু মূলধন নিয়ে শুরু করেছেন হচ্ছে না, আপনি আপনি বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটালে যেতে পারেন, বা আপনি আরো নতুন পার্টনার নিতে পারেন, বা ইনভেস্টমেন্ট নিতে পারেন, স্টার্ট আপ কনসেপ্টে আপনি ইনভেস্টমেন্ট নিতে পারেন আপনার আইডিয়া সেল করে। সো এটাও একটা কারণ, অনেক সময় দেখা যায় যে শুরু করার পর মূলধনের অভাবে অনেক সময় অনেক বিজনেসের গ্রো করা যায় না, গ্রোথটা থাকে না, লাভ করা যায় না, বা যেই পরিমাণ চাহিদা আছে সেটা ফুলফিল করা যায় না। সো সেইখানে আপনি এই 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 জিনিসগুলো চিন্তা করতে পারেন। আর ব্যাংক খুব ডিফিকাল্ট, আপনি 2-3 বছরের বিজনেসের অভিজ্ঞতা বা ব্যাংকের ট্রানজাকশন না থাকলে ব্যাংক থেকে লোন পাওয়া কঠিন। কিন্তু ভেঞ্চার কোম্পানিগুলো বা ইনভেস্টররা অনেকের কাছে টাকা আছে, সে কিন্তু একটা ব্যবসা করতে চায়, তার কাছে আপনাকে পৌঁছে দেবে। এবং আমাদের প্ল্যাটফর্মে এরকম ব্যাপক সুযোগ সুবিধা আছে। অনেকেই টাকা দেন, অন্যরা হয়তো আইডিয়া দেন, অন্য কেউ হয়তো ম্যানেজমেন্ট দেখেন, কেউ হয়তো সেলস দেখেন। এইভাবে আমাদের এখানে প্রচুর কোম্পানির জন্ম হয়েছে আমাদের এখানকার আজীবন সদস্যদের মাঝে। সো সেটা আপনি ফলো করতে পারেন। পণ্য কিনেছেন বেশি দামে, তাই লাভ কম হচ্ছে বা লস হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সোর্সিংটা, মানে আমি যেটা সবসময় বলি যে কিনতে লাভ করতে হবে। এখন আপনি যদি কিনতে লাভ করতে না পারেন, যেমন আমি একটা বিজনেস করতাম একসময়, শুধুমাত্র ইম্পোর্ট করে এনে আমরা ব্যবসাটা করতাম, কিন্তু দেখা গেল যে সেখানে প্রফিট মার্জিন এত কম, বাজারে এর চাইতে কম দামে ওগুলো পাওয়া যায়, তখন আমরা কিন্তু ইম্পোর্টটা বন্ধ করে দিয়ে আমরা প্রোডাকশনের দিকে যাই। সো সোর্সিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি সবচেয়ে ভালো হচ্ছে কয়েকটা সোর্স চিন্তা করা, মানে একটা মাত্র সোর্সের উপর ডিপেন্ড না করে 2-3টা সোর্স, এবং আরেকটু গভীরে যাওয়া, একেবারে যেখান থেকে আপনি হয়তো কোনো ভায়া মাধ্যমে নিচ্ছেন কিনা সোর্সিংটা, সেটা আপনি চিন্তা করে দেখবেন। একেবারে উৎপাদনকারীর কাছে চলে যাওয়া, বা যিনি একদম র মেটেরিয়াল তৈরি করেন, প্রোডাকশন করেন, তার কাছে চলে যাওয়া। সেইখান থেকে যদি কিনতে পারা যায় এবং বাল্কে কিনতে পাওয়া যায়, এটাও খুব ইম্পর্টেন্ট যে আপনি অল্প কিনছেন, যে কিন্তু বেশি কিনছে সে কিন্তু কম দামে পাচ্ছে, এবং সে কম দামে সেলও করতে পারছে, আপনার থেকে কম দামে সেল করতে পারছে। সো এইখানে হিসাব নিকাশটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য বাজারটা যাচাই করে, কাস্টমার টার্গেটটা ঠিক করে আপনি যদি ওইভাবে নামেন না, এবং শুরুতে অল্প অল্প লাগবে, কিন্তু একটা সময় আপনি যদি বাল্কে কেনার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি প্রাইসিংটাতে ভালো সুবিধা পাবেন। ইভেন আপনারা এখন যারা দেখছেন, তারাও একটু লিখতে পারেন কে কোন জায়গা থেকে দেখছেন, এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো আরো প্রশ্ন থাকে, যে ব্যবসা শুরু করতে করার পর কি কি ঝামেলায় পড়েছেন, বা কোন কোন জায়গাগুলোতে আপনারা সমাধান করতে পারছেন না, আমাদেরকে জানাতে পারেন। ডেফিনেটলি সেগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। 4 নাম্বার যে কারণটা বলার চেষ্টা করবো, সেটা হচ্ছে সেল বাড়াতে পারছেন না বা সেল পাচ্ছেন না। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা নিয়ে আসলে আমাদের একটু লেখাপড়া করা দরকার। আমি এই জন্য বলবো যে আমাদের 90 দিনের যে সেশনগুলো দেওয়া হয়, সেখানে সেলস এবং মার্কেটিং এর উপরে বেশ কয়েকটা সেশন দেওয়া আছে। এই সেশনগুলো আমি বলবো যে আপনি একেবারে হৃদয়ে ধারণ করেন, এবং সেটা আপনি যতটা পারেন সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। কারণ এখানে যেই কথাগুলো বলা আছে, প্রত্যেকটা আপনি যদি অ্যাপ্লাই করেন, সরি, আমি নিশ্চিত বলতে পারি যে আপনার সেল হবে, সেল না হওয়ার কোনো কারণ নাই। আর আরেকটা বড় যে কারণ, সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আমরা কিন্তু আপনাদেরকে একটা সেলের বিশাল সুযোগ তৈরি করে দিয়েছি, একটা বড় নেটওয়ার্ক তৈরি করে। এখানে কিন্তু আপনি আমাদের প্ল্যাটফর্মেই 3,15,000 ক্রেতা আছে, তাদের কাছে আপনি সেল করতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে, নিজের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে, নিজেকে আপনাকে যাতে সবাই চেনে, আপনার জেলায় যাতে সবাই চেনে, 64 জেলার মানুষ, বিশ্বের 50টা দেশের মানুষ যাতে আপনাকে চেনে, সেরকম একটা অবস্থান আপনাকে তৈরি করতে হবে, তবেই সেল বাড়বে। এখানে কোটি কোটি টাকা সেল হচ্ছে, এবং আমাদের উদ্যোক্তারাই এই সেলগুলো পাচ্ছে, একেবারে কোনো রকম বুস্টিং না করে, কোনো খরচ না করে, কোনো স্টল না নিয়ে, কাউকে কোনো কমিশন না দিয়ে ফ্রিতে এই সেলগুলো পাচ্ছে। সো এই সেলের একটা অংশ কিন্তু আপনিও নিতে পারেন, আপনিও একজন এর অংশীদার হতে পারেন, যদি আপনি সেভাবে নিজেকে ব্র্যান্ডিং করতে পারেন। আর একটা জিনিস আপনি দেখেন যে যে আপনি যে
যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন ফেসবুকের মাধ্যমে, সেটা নিয়ে আমি আবার আরেকটা পয়েন্টে আলাপ করব, যে সেটা প্রপারলি আপনি পেজটা সেট আপ করেছেন কিনা। এটাও এই লাইনে যারা এক্সপার্ট তাদের কিছু ওপিনিয়ন আপনি নিতে পারেন, কারণ এটাও খুব ইম্পর্টেন্ট যে পেজটা রিচ হচ্ছে না কেন। এবং এগুলোর ক্ষেত্রে যেটা বেশি বেশি দরকার সেটা হচ্ছে লাইভ করা। আপনি যত বেশি লাইভ করবেন আপনার প্রোডাক্ট নিয়ে, তত বেশি আপনার সেল বাড়বে, এতে এতে কোনো সন্দেহ নাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একসাথে অনেক পণ্য নিয়ে শুরু করা। এটা আমি মনে করি শুরুতে এটা না করাই উচিত। অনেক সময় অনেকগুলো পণ্য নিয়ে করতে গেলে কনসেন্ট্রেশন দেওয়া খুব সমস্যা হয়। শুরুতে একটা বা দুইটা বা তিনটা এরকম অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আপনারা যদি শুরু করেন, তাহলে কনসেন্ট্রেশন দেওয়া, কোয়ালিটি মেনটেন করা, কাস্টমারদেরকে ধরা, আপনার যদি কাস্টমার বাজারটা তৈরি হয়ে যায়, কাস্টমার বেস আপনার তৈরি হয়ে যায়, তারপর আপনি ইচ্ছামতো প্রোডাক্ট বাড়ান, তখন কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু মার্কেট তৈরি করার আগে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করাটা আমি একটু রিস্কি মনে করি। সেখানে মূলধনের যেমন প্রয়োজন হয়, সেখানে সবগুলো প্রোডাক্ট নিয়ে কনসেন্ট্রেট করতেও সমস্যা হয়। সেই জন্য আমি মনে করি যে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করেন। এটা আমি অনেককে দেখেছি যে অনেক বড় করে শুরু করতে গেছেন অনেক প্রোডাক্ট নিয়ে, কিন্তু একসময় ধরা খেয়ে গেছেন। এরকম ঘটনা আমি অনেক দেখেছি। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে কয়দিন পর পর ব্যবসা পরিবর্তন করার টেন্ডেন্সি, এটা আমি অনেকের মধ্যে দেখেছি। আজকে একটা করছে, কালকে একটা করছে, শীতকালে একটা করছে, গরমের দিনে একটা করছে, যখন যেটা কারো কাছে একটা শুনেছে ওইটা নিয়ে শুরু করে দিচ্ছে। এরকম জাম্পিং করা বিজনেসে খুব ভয়ঙ্কর। এটা হলে কি আপনার ব্র্যান্ডিং হবে না, আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি হবে না, এবং আপনাকে মানুষ সহজে বিশ্বাস করতে চাইবে না যে আমি যে প্রোডাক্টটা কিনেছি, তাহলে এই প্রোডাক্টের কোনো একটা সমস্যা হলে তো আমি তার কাছ থেকে সাপোর্ট পাবো না, কারণ এটা নিয়ে সে আর কাজ করছে না। সো এইটা করা যাবে না, যে জাম্প করা। এই ব্যবসা আপনি আপনি প্রোডাক্ট লাইন বাড়াবেন, কিন্তু চেষ্টা করবেন ওই প্রোডাক্টগুলোকে ধরে রেখে ব্যবসা করতে। আপনি আজকে কয়েলের ব্যবসা, কালকে মধুর ব্যবসা, পরশু চালের ব্যবসা, এরকম করে করলে কিন্তু হবে না। মানে জাম করা, তারপরে আপনি ই কমার্স শুরু করে দিলেন, তারপরে বন্ধ করে দিয়ে আপনি শোরুম, মানে আমি বলবো যে ধাপে ধাপে কাজগুলো আপনি ধাপে, কিন্তু একটা ধারাবাহিকতা থাকতে হবে। মানে আপনি যখন যা শুনলেন সেটা নিয়ে আমি অনেকে দেখেছি যে আমি যে মানে আমি জিজ্ঞেস করি তার প্রোডাক্ট কি, বলে যে সবকিছু আমরা সেল করি, কি নাই আমার। তো দেখা গেল যে সে এমনও হয়েছে তার যে প্রোডাক্ট লাইন, সেখানে এমনও হয়েছে গত 1 বছরে ওইখান থেকে হয়তো 10টা 20টা বা 50টা প্রোডাক্ট কোনোদিন সেলই হয় নাই, অথচ সে প্রোডাক্ট লাইন তৈরি করে রেখেছেন। এইভাবে কিন্তু মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় না। সো এটাও আপনারা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে আরেকটা হচ্ছে 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ব্যবসা থেকে প্রথম 1 বছর বা 2 বছর নিজের ব্যক্তিগত খরচের জন্য টাকা না ওঠানো। আমি অনেককে দেখেছি যে টাকা তুলে ফেলেন, যার কারণে ব্যবসাটা কোনোভাবে এগোনো সম্ভব হয় না। আপনি হয়তো 20,000 বা 30,000 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছেন, আপনি 10,000 টাকা লাভ করেছেন, তারপরে ওই টাকাটা নিয়ে আপনি সংসার চালাচ্ছেন। বা আপনি আগে যেভাবে চলতেন, আপনি তো এই ব্যবসাটা করার আগে কোনো না কোনোভাবে আপনার চলতো, সেই চলাটা আপনাকে আরো 1-2 বছর কষ্ট করে, যতটা কষ্ট করে খেয়ে না খেয়ে আপনি ছিলেন, ওইভাবেই আপনাকে চিন্তা করতে হবে। আপনি ব্যবসার টাকা থেকে কোনো অবস্থাতে আপনার ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যক্তিগত কোনো জিনিস কেনার জন্য টাকা ওঠানো যাবে না, কারণ ওই টাকাটা রোলিং করতে হবে, রোলিং করে করে আপনার মূলধন বাড়াতে হবে। সো এই কাজগুলো যারা করেন তারাও কিন্তু ব্যবসা বন্ধের বিপদে পড়েন এবং ক্যাশ ক্রাইসিসে পড়েন বা বিজনেসকে বাড়াইতে পারেন না। সো এইটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর একটা হচ্ছে পার্টনারদের মধ্যে সমস্যা, মনোমালিন্য, কেউ কারো কথা শুনে না, কেউ কাউকে দাম দিতে চায় না, কেউ কাউকে মানতে চায় না, তখন ব্যবসাটা বন্ধ হয়ে যায় বা বিপদের মধ্যে পড়েন। এই ক্ষেত্রে আমাদের এখানে পার্টনার নির্বাচনের জন্য কিছু ফর্মুলা দেওয়া আছে আমাদের সেশনে, সেগুলো ভালো করে ফলো করতে পারেন। তার সঙ্গে মেলামেশা করা খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে হাঁটা চলা করা, তার সঙ্গে 6 মাস 1 বছর একত্রে খাওয়া দাওয়া করা, কে বিলটা দেয়, কে পকেট মানি ব্যাগের মধ্যে হাত দিয়ে আবার ঢুকায় ফেলে, এগুলা কিন্তু অনেক কিছু অবজার্ভ করার ব্যাপার আছে। সো এবং কমিটমেন্ট, আপনি যখন একটা মানুষের সঙ্গে চলবেন, জানবেন, মিশবেন, আপনি কিন্তু কমিটমেন্টের ব্যাপারগুলো তখন কিন্তু বুঝতে পারবেন। সো কমিটমেন্ট, সততা, ডেডিকেশন, এই জিনিসগুলো পার্টনারদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর একজনকে নেতা মানতে হবে, এই অ্যাটিচিউডটা খুবই গুরুত্বপূর্ণ। আর যিনি নেতা হয়েছেন তারও দায়িত্ব সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া। সো এই জায়গাগুলোতে আমাদের
এখনো প্রফেশনালিজমের কিছুটা অভাব আছে, যার কারণে পার্টনারশিপগুলো আসলে খুব একটা টেকে না। আর বেশিরভাগ পার্টনারশিপ টেকে না হচ্ছে জবাবদিহিতা না থাকার কারণে, স্বচ্ছতা না থাকার কারণে, এবং ব্যক্তিগত ইগো তৈরি হওয়ার কারণে পার্টনারশিপে ঝামেলা হয়। কিন্তু আমি মনে করি যে মেনে নিতে পারলে, মানিয়ে নিতে পারলে পার্টনারশিপ একটা আমার সবগুলো বিজনেস পার্টনারশিপে চলতেছে এবং মাশাআল্লাহ সুন্দরভাবে চলতেছে। এটা হচ্ছে একটা লিডারশিপ কোয়ালিটিও বলা যায়, যে আপনার যদি সেই ধরনের লিডার হতে পারেন তাহলে কারোর সাথে সমস্যা হওয়ার কোনো কারণ নাই। আরেকটা হচ্ছে যে হতাশ হয়ে যাওয়া, মানে আপনি একটা ব্যবসা শুরু করেছেন, কোনো কারণে আপনি হয়তো লস করছেন বা ফেল মেরেছেন বা বন্ধ হয়ে গেছে, আপনি হতাশ হয়ে গেলে নিজেকে বললেন যে আমাকে দিয়ে বোধহয় আর হবে না। এইটা কোনো অবস্থাতে বলা যাবে না। আপনার নিজেকে বলতে হবে আমি পারবো, আমাকে পারতেই হবে, আবার শুরু করতে হবে। আমরা তো একটা কথা সবসময় বলি যে যে জিতবে সে বারবার পড়বে, কিন্তু পড়ে আবার উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে আমি খেলবো। কিন্তু যে উঠে দাঁড়াবে না সে কোনোদিন জিততে পারবে না। সো আপনাকে কিন্তু এই স্পোর্টি অ্যাটিটিউডটা থাকতে হবে, যে আপনি কারণ আপনি একটা ব্যবসা করতে গিয়ে যদি লস করেন, হতাশ হন, আপনি কিন্তু অনেক এক্সপিরিয়েন্স গেদার করেছেন। সেই এক্সপিরিয়েন্সটাকে আপনার পরবর্তী বিজনেসে কাজে লাগাতে হবে। এই জন্য আমি সবসময় বলি যে ছোট করে শুরু করেন, আপনি ফেল করেন, সেখানে অনেক কিছু, পরবর্তীটাতে যেন একই ভুল না হয়। তবে হ্যাঁ, একই ভুল যদি আপনার প্রতিবার হয় এটা কিন্তু বোকামি। আপনার নতুন নতুন ভুল হতে পারে, একটা মানুষ কাজ করতে গেলে ভুল হবেই, কিন্তু একই ভুল যেন না হয় সেটার ব্যাপারে সচেতন থাকা দরকার। তার মানে হচ্ছে আপনি ভুলগুলো সংশোধন করতে জানেন না বা পারেন না যদি একই ভুল বারবার করেন। সো আমি আপনাদের যেটা বলবো, কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। আপনি পারবেন, আপনি পারবেন না বা আপনাকে দিয়ে হবে না, এই মেন্টালিটি মাথার থেকে সরিয়ে ফেলতে হবে। আপনার নিজেকে বলতে হবে আমি পারবো, আমাকে দিয়েই হবে, এবং আপনি আবার শুরু করবেন। এবং 10 নাম্বার ফাইনালি যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে লেগে না থাকার মানসিকতা। এই কারণেই কিন্তু ব্যবসা এবং ওই যে বললাম জাম্প করে একটার পর একটা অন্য, এটা আজকে এটা করলাম, কালকে এটা করলাম, মানে অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটাও থাকে যে দ্রুত কিছু একটা করে ফেলতে হবে। দ্রুত বিজনেসে শর্টকাট বলে কিছু নেই, ইটস এ লং রেস। এখানে অল্প দৌড়ে দম ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। সো আপনাকে যেটা করতে হবে, ভীষণভাবে লেগে থাকার একটা অ্যাটিটিউড শিখতে হবে। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা উদাহরণ দিয়ে যদি বলি, আমাকেও একসময় বলা হতো আমাকে দিয়ে কিছু হবে না, কিন্তু যেদিন থেকে লেগে থাকার শিখে গেছি সেদিন এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সো লেগে থাকাটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো একটা জিনিসের শেষ দেখে না, যে প্রত্যেকটা মানুষ চাইলে অসম্ভব বলে কিছু নাই। তার তার জন্য প্রতিটা জিনিসই সম্ভব, শুধু সেখানে তাকে দক্ষতা অর্জন করতে হবে, শিখতে হবে, জানতে হবে এবং প্রচণ্ডভাবে পরিশ্রম করতে হবে দক্ষতার সঙ্গে, এবং লেগে থাকতে হবে। এবং এই জিনিসগুলো, এই যে 10টা আমি টিপস আলাপ করলাম, সমস্যাগুলো বললাম এবং সমাধানগুলোও বললাম, এগুলা থেকে আপনি যদি বেরিয়ে আসতে পারেন, আমার ধারণা যে কেউ চাইলেও আপনাকে আর থামাতে পারবে না। সো এই জিনিসগুলো ব্যবসা করার পরে অনেক সময় আমরা নানান বিপদের মধ্যে পড়ি, নানান সমস্যার মধ্যে পড়ি ব্যবসা শুরু করার পর। সেইখানে আপনারা কি কি সমস্যায় পড়েন সেরকম 10টা বিষয় আমি আলোচনা করলাম, এবং সেগুলো থেকে কিভাবে নিজেকে বের করে নিয়ে আসবেন সেগুলো পাশাপাশি আলাপ করেছি। এবং এটা যদি আপনি ভালোভাবে আত্মস্থ করতে পারেন, নিজের মধ্যে সেই প্র্যাকটিসগুলো তৈরি করতে পারেন, সেই মানসিকতা তৈরি করতে পারেন, এবং এই জিনিসগুলো নিয়ে আপনার কিন্তু নিজের সাথে কথা বলতে হবে।